রত্না গ্রামের গরিব ঘরের মেয়ে। ও সদ্য বিয়ে হয়েছে মাত্র। ধনী বাড়ির ছেলে অর্পণের সঙ্গে তার বিয়ে হয়েছে। অর্পণের বাড়ি শহরে, সে চাকরি করে। অর্পণের মা ছিল ধনী ও অহংকারী, গরিব ঘরের বউকে পছন্দ করে না। রত্নার বাবা ছিল, সে তার মেয়েকে আদর করে বলছে যে, মা, তুই কিন্তু এখন ধনী বাড়ির বউ, তুই আমাদের মান রাখবি। তুই তোর শ্বশুর বাড়িতে গিয়ে ওনাদের সঙ্গে কিন্তু ভালোভাবে ব্যবহার করবি। তুই আমাদের যেভাবে সম্মান করিস ওদেরকেও সেইভাবে তুই ওদেরকে সম্মান করবি। তুই আমাদেরকে যেমন ভাবে সম্মান করিস তোর শ্বশুর বাড়ির লোককেও সেইভাবে সম্মান করবি। ওদের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করবি। যা যা বলে করতে তা সুন্দরভাবে করে নিবি। বাবা, আমি মান রাখতে পারি। আমি কখনো তোমাদের মান মাটিতে পড়তে দেব না। আমি ওদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করব। ওদের সঙ্গে খারাপভাবে ব্যবহার করার কোনো কারণ তো নেই। আমি তোমাদেরকে যেমন আপন ভাবি ওদেরকেও আপন ভাববো। তখন ওদের বাড়ির সামনে গাড়ি চলে এসেছে। রত্নাকে নিয়ে অর্পণ ওদের বাড়িতে চলে যাবে। তখন রত্না প্রথম ওই বাড়িতে গিয়ে পা রাখলো। সবাই অবাক হয়ে গেল। রত্নার পরনে ছিল সাদামাটা শাড়ি, মুখে ছিল লাজ ভরা হাসি। এই মেয়ে নাকি আমার ছেলের বউ? দেখলে মনে হয় যেমন কাজের মেয়ে। কি একটা শাড়ি পরে এসেছে। বিয়েতে কেউ এরকম শাড়ি পরে? আর নতুন বউ এরকম সাদামাটা শাড়ি? আমার বাড়ির মান সম্মান একদম ধুলোয় মিশে দিল। এরকম শাড়ি তো আমরা বাড়িতেও পরি না। এরকম একটা নর্মাল শাড়ি পরে চলে এসেছে বিয়ে হয়ে। আমি কত ভেবেছিলাম আমার বান্ধবীর মেয়েকে এই বাড়ির বউ বানিয়ে আনবো আমার ছেলের পুত্রবধূ হিসেবে, কিন্তু না, আমার ছেলে তো শুনলই না, এই রত্নাকেই বিয়ে করে আনলো। কি যে দেখলো এই মেয়ের মধ্যে। মা, তুমি এরকম বলছো কেন? রত্না খুব ভালো মেয়ে। তুমি ওকে একটু সময় দাও, তুমি দেখবে ওকে ভালোবেসে ফেলেছো একদিন। এরকম বলো না, আজ ওর এই বাড়িতে প্রথম দিন। তুমি এরকম বললে ও কি ভাববে তোমার ব্যাপারে বলো তো? ভালো মেয়ে কি বললেই চলে নাকি? বলে বলে ভালো মেয়ে হওয়া যায় না। ধনী বাড়ির মান বজায় রাখতে জানতে হয়। ওরা কি জানে ধনী বাড়ির আদব কায়দা কি? ওরা তো একটা গ্রামের মেয়ে, কিছুই জানে না ধনী বাড়ির শহরের আদব কায়দা সম্পর্কে। তখন রত্না মাথা নিচু করে চুপ করে রইল, কোনো কথাই শব্দ করল না। পরের দিন সকালে কেউ ঘুম থেকে ওঠেনি, কিন্তু রত্না ঘুম থেকে সবার আগে উঠে গেছে। উঠে গিয়ে উঠোন ঝাড়ু দিতে শুরু করে দিয়েছে। সেটা দেখে ওদের বাড়ির কাজের মেয়ে ঝুমা অবাক হয়ে তাকিয়ে রইল। আরে বৌদি, তুমি এত সকালে উঠে গেছো, আর তুমি উঠোন ঝাড়ু দিচ্ছ কেন? ওসব তোমার করতে লাগবে না। এই বাড়িতে কাজের লোক আছে, আমি সব করে দেব। তুমি ঝাড়ু রেখে দাও, আমি সময় মতো সব কাজ করে দেব। তুমি কেন ঘুম থেকে উঠেছো এত সকালে? কেউ তো এই বাড়ির এত সকালে ঘুম থেকে উঠে না। আরে বোন, আমাদের এসবের অভ্যাস আছে। আমরা সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে যাই, আর উঠে গিয়ে নিজেদের কাজ নিজেরাই করে ফেলি। আমাদের ওখানে কাজ করে দেওয়ার জন্য অন্য লোক থাকে না। যার যার নিজেদের কাজ নিজেরাই করতে হয়, তাই আমার অভ্যাস আছে, তুমি চিন্তা করো না। সেই দিন দুপুরে ছিল বউয়ের হাতের রান্না। তখন রত্না নিজের হাতে অনেক কিছু রান্না করেছে। ডাল, ভাত, লাউ চিংড়ি, চাটনি, পায়েস, কত কিছু। সেসব খাবার খেয়ে অর্পণ খুব প্রশংসা করতে শুরু করলো। ওর খাবার খুব পছন্দ হয়েছে। রত্না, তুমি এত ভালো রান্না করতে পারো, আমি তো জানিই না।
তোমার হাতে রান্নার আলাদা স্বাদ রয়েছে। খুব ভালো হয়েছে খাবারগুলো। অনেক দিন পর খুব তৃপ্তি করে খেলাম। আমি তো জানতামই না তোমার এত ভালো গুণ রয়েছে। বাবা, তোর এই রান্না এত স্বাদ লেগেছে? আহ, গ্রামের মেয়ে রান্নায় বেশি তেল মশলা দিয়ে একেবারে কিরকম অবস্থা করে রেখেছে। শহরের মানুষ এসব খাবার খায় না। শহরের খাবার তো তোমরা বানাতে পারবে না। এত তেল দিয়ে কেউ খাবার খায়? বেশি তেল হয়েছে খাবারের মধ্যে। আমি বাবা এসব খাবার খেতে পারবো না। বাবা, তুই তো আমি রান্না করলে এমন ভাবে প্রশংসা করিস না। একদিন তোর বউ রান্না করতে না করতে এত প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছিস। দেখবো সারা বছর রান্না করে খাওয়াই কিনা। আর এসব রান্না খেলে তুই বাঁচবি না রে। খাস না, খাস না, আর খাস না এসব রান্না। তখন রত্না চুপ করে রইল, মুখে লাজুক হাসি আর চোখের কোণে ছিল জল। ও কিছু শব্দ করেনি, চুপচাপ শুনে গেছে। একদিন অর্পণের অফিসের সহকর্মী ও তাদের পরিবার তাদের বাড়িতে এসেছে। রত্না, শোনো, তুমি অতিথিদের সামনে এসো না। তোমার এই সাদা মাটা সাজ আমাদের মানকে একবারে নামিয়ে দেবে মাটিতে। তোমাকে বললেও তো শুনো না, একটু সেজে গুজে থাকো না ভালো করে। এত একটা নর্মাল শাড়ি পরে কেউ বাড়িতে থাকে? আমাদের মানটা তুমি একবারে ধুলোয় মিশিয়ে দেবে। তুমি এখন ঘর থেকে বেরোবে না। রত্না দরজার আড়াল থেকে দাঁড়িয়ে অতিথিদের হাসি শুনছে। ওর চোখে কষ্ট, কিন্তু ও ওর শাশুড়ির কথা শুনে ঘর থেকে বেরোলো না। চুপ করে ঘরের মধ্যেই বসে রইল। দরজার আড়ালে দাঁড়িয়ে আমার ওদের হাসি শুনতে হচ্ছে, তবু ওদের সঙ্গে গিয়ে আমি একটু কথা বলতে পারছি না। এ যে অনেক কষ্টের, ভগবান, এত কষ্ট আমাকে কেন দিয়েছ? আমি কি এতই খারাপ যে ওদের সামনে গেলে সব মান সম্মান শেষ হয়ে যাবে? আমার শাশুড়ি মা, আমি জানি না কেন আমাকে এরকম করেছে। ওদের সামনে গিয়ে আমি একটু কথা বলতাম, নতুন মানুষকে চিনতাম, আমাকে দিল না ওদের সামনে যেতে। থাক, কিছু হবে না, হয়তো ওদের ভালোর জন্যই বলেছে। রত্না, আমি জানি মা তোমার সঙ্গে অন্যায় করছে, কিন্তু তুমি ধৈর্য ধরো। দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। এরকম কোনো সমস্যাই আর থাকবে না। আমি তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। মা তো আমার গুরুজন, তাই আমি মার মুখে মুখে তর্ক করে বলতে পারছি না, কিন্তু আমি জানি একদিন মা অবশ্যই তোমাকে মেনে নেবে, এরকম তোমার সঙ্গে করবে না। আমি আশা করছি আমার জন্য কোনো সমস্যায় পড়তে হবে না তোমাকে। আমি সবসময় তোমার পাশে রয়েছি। যখন যা দরকার হবে আমাকে সবকিছু বলবে তুমি। তুমি না বললে তো আমি বুঝতেও পারবো না তুমি কি সমস্যায় রয়েছো। আমাকে সবকিছু বলবে। আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি এরকম কোনো শিক্ষা পাইনি আমার বাবার থেকে। আমার বাবা বলেছে আমাকে মানিয়ে নিয়ে সবকিছু চলতে, সংসার চালাতে হলে একটু মানিয়ে নিতে হয়, আমাকে শিখিয়ে দিয়েছে। আর সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আর আমি যদি এখন ঝগড়া করা শুরু করি তাহলে গুরুজনকে অসম্মান করা হবে। এরকম করাটা একদমই ঠিক না। আমি কাজ করে যাব, কাজ করেই দেখাবো যে আমিও এই বাড়ির যোগ্য বউ। আমার কাজই দেখাবে যে আমি এই বাড়ির যোগ্য কিনা। একদিন অবশ্যই আমি যোগ্য বউ হয়ে উঠবো আশা করছি, আর আমি তোমার মার মন জয় করতে পারবো। একদিন বাড়িতে একটি সোনার হার হারিয়ে যায়। তখন সেই হারের চোরের দায় দিয়ে দেয় রত্নার উপর তার শাশুড়ি মা। আমার হারটা আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না। সকাল থেকে আমি কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আমার ঘরের মধ্যেই ছিল। নিশ্চয়ই চুরি হয়ে গেছে আমার হারটা। এত খুঁজলাম তবু কোথাও পেলাম না। নিশ্চয়ই চুরি হয়েছে। রত্না, আমি জানি তুমিই চুরি করেছ। তুমি গরিব ঘরের মেয়ে, তুমি লোভ সামলাতে পারোনি এই হারটা দেখে। নিশ্চয়ই তুমি চুরি করেছো।
আমি জানি গরিব ঘরের মেয়েদের স্বভাব কিরকম থাকে। তারা কোনো কিছু দেখলে নিজের মনে করে নেই, সবটা নিজের কাছে নিয়ে নেই। আমার হারটাও পেয়েছে, আমি ছিলাম না সামনে, নিয়ে নিয়েছে চুপ করে। না না মা, আপনি কি বলছেন? আমি কোনো হার নেইনি। আমি কেন নেব আপনার হার? আর আমার হার তো রয়েছে। আমি আপনার হার নিয়ে কি করব? আর আমি তো কোনো চোর নই। আমি কেন চুরি করতে যাব? আর আমার এরকম শিক্ষা নেই যে আমি চুরি করব। আমি শপথ করে বলছি মা, আমি চুরি করিনি, আমি এটা নেইনি। তোমার মুখ একদম বন্ধ করো। আমি জানি তুমি চুরি করেছো। চুপ করো, এখান থেকে বেরিয়ে যাও। যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও। আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও তুমি। পরের দিন সকালে ওদের বাড়ির কাজের মেয়ে সেই গয়নাটি খুঁজে পায়। সোফার নিচে ওদের বাড়ির পোষা বিড়ালটি গয়নাটিকে টেনে নিয়ে যায় খেলতে খেলতে। বৌদি দেখুন, আমি গয়নাটি খুঁজে পেয়েছি। এই বিড়ালটি গয়নাটিকে সোফার নিচে নিয়ে খেলা করছিল, তার জন্যই তো কাকিমা পায়নি কালকে গয়নাগুলো। আর কাকিমা না পেয়ে তোমার উপর দোষ চাপিয়েছে। এই কাজটা একদম ঠিক হয়নি। আমি জানতাম তুমি গয়নাটা চুরি করোনি। আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছিলাম তুমি এরকম মানুষই না। তুমি খুব একজন ভালো মনের মানুষ। আমি কাকিমাকে সব বলবো, সব কথা খুলে বলবো যে তুমি নির্দোষ ছিলে। গয়নাটি তুমি নাওনি, গয়নাটি এই বিড়ালটি নিয়েছিল। কি? এই বিড়ালটি নিয়েছিল গয়নাগুলো? আর আমি ভেবেছি রত্না নিয়েছে। রত্না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অজান্তেই তোমাকে অনেক বকাঝকা করেছি, অনেক খারাপ কথা বলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি। আমার না জেনে এরকম কথা বলা উচিত হয়নি তোমাকে একদম। আমার ভুলে ক্ষমা চাইছি তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও আমাকে। মা, ক্ষমা নয়, আমি আপনার কাছে ভালোবাসা চাই। মায়ের মতো করে ভালোবাসা। আমি যেন এ বাড়িতে একটি মা পাই। আমি মায়ের মতো করে আদর যত্ন চাই আপনার কাছ থেকে। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু এখন তো বুঝতে পেরেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে না। আমাকে ভালোবাসা দিন, তাহলেই হবে। তখন থেকে রত্না এই বাড়ির সকলের প্রিয় বউ হয়ে উঠল এবং তার শাশুড়ি মারও মন জয় করে ফেলল। আমার বউ শুধুমাত্র এই বাড়ির মান নয়, এই বাড়ির প্রাণও। আমি রত্নার মা বাবাকে আমন্ত্রণ জানাবো। একদিন নিমন্ত্রণ করে ওদেরকে খাওয়াবো। আমি আজ বুঝতে পেরেছি মানুষকে ধনী হতে হলে মন থেকে ধনী হতে হয়। বাইরে থেকে টাকা পয়সা দিয়ে ধনী হলে কি হবে যদি মনটা ভালো না থাকে? আমি আজ সব বুঝতে পেরেছি। রত্না, তুমি তোমার মা বাবাকে আজই ফোন করবে। ফোন করে বলবে যে আমি বলেছি ওদেরকে আসার জন্য আমাদের বাড়িতে। তোমার বিয়ের পর থেকে তো ওরা একদিনও আসেনি আমাদের বাড়িতে। ওদেরকে আমি নিমন্ত্রণ করে খাওয়াবো। আর ওদের মেয়েকে এত ভালো শিক্ষা দেবার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাবো। এত একটা ভালো বৌমা আমি পেয়েছি। ওরা যদি ভালোভাবে শিক্ষা না দিত তাহলে আমি এত বৌমা ভালো কিভাবে পেতাম? এইভাবে ওরা সবাই মিলে গেল এবং সুন্দরভাবে সংসার করতে থাকলো।